আসসালামু আলাইকুম প্রিয় জাপানিজ ভাষার শিক্ষার্থী। আজকে জাপানিজ ভাষার বেসিক পঞ্চম ক্লাস। আর এই ক্লাসে আমরা শিখতে পারবো কিছু ব্যতিক্রম বানান, যেগুলো আমাদের শেখাটা খুবই জরুরি। বানানগুলো খেয়াল করি। দেখেন, এক, আমরা দেখব 1 নম্বর উ। এই উ শব্দের মধ্যে থাকলে হালকা উচ্চারিত হয়। দেখেন, এটা আমরা পড়েছি বি, রাইট? বিইও, বিও, বিও, তারপরে কিন্তু উ ছিল, তাই না? বিওইন। এখন এটা পড়েছি আমরা উ, এটা ই, এটা ন। তাহলে মূল বানানটা হয় বিও উইন। এখানে বলা আছে উ শব্দের মধ্যে থাকলে হালকা উচ্চারিত হয়। তার মানে এইটা আপনি বাদ দিবেন। বিও উইন না, বিওইন। ওটা হালকা, একেবারেই হালকা। বিও উইন ছিল, বাট আপনি কি বলবেন? বিওইন। একেবারে বাদও না, আবার থাকবেও না, হালকা উচ্চারিত হবে, বিওইন। সু, এটাকে আমরা সু পড়েছি, সু, তাই না? এটাকে আমরা পড়েছি সু। সু শব্দের শেষে বসলে স হয়, মানে হচ্ছে স হয়। আমরা পড়েছিলাম কি? আমরা পড়েছিলাম হচ্ছে সু। তাহলে এটা যখন শব্দের শেষে বসবে তখন এটা কি হয়ে যাবে? আমরা পড়েছিলাম সু বা সু। সু শব্দের শেষে বসলে স হয় বা স হয়। এই উটা বাদ যাচ্ছে, তাই না? শুধু স হয়। যেমন এটাকে পড়েছি আমরা ই, পরেরটা কি, ই কি, পরেরটা মা, পরেরটা সু পড়েছিলাম। তাহলে বানানটা কি হয়? ইকি মাসু, বাট বলতে হবে কি? ইকি মাস। অর্থাৎ এই উ বললে কিন্তু হবে না, ইকি মাসু বললে হবে না। লেখা আছে ইকি মাসু, বাট বলতে হবে ইকি মাস। তাহলে আমরা শিখলাম উ শব্দের মধ্যে থাকলে হালকা উচ্চারিত হয়। বিও উইন লেখা আছে, বাট আপনারা বলবেন বিওইন। সু শব্দের শেষে থাকলে স হয়। ইকিমাসু না, ইকিমাস। লেখা ছিল কিন্তু ইকি মাসু, বাট বলতে হবে কি? ইকি মাস। কি বলতে হবে? ইকিমাস। এরপর আসেন পরেরটা। পরেরটা আসি। এটা একটা বেশ ভালোভাবে আপনাকে খেয়াল করতে হবে। দেখেন, সু বা তাসু, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এই সু যখন শব্দের শুরুতে বসে সাধারণত সু উচ্চারণ হয়। আবার বলছি, এইটার উচ্চারণ ছিল কি? খণ্ডতা সু। যখন আমরা পড়েছিলাম, যখন পড়েছি, কি ছিল? খণ্ডতা সু। এখন এটা যখন শব্দের শুরুতে বসবে তখন শুধুমাত্র সু হবে। আর স্বাভাবিকভাবেই বাংলা বাংলা ভাষায় বা বাংলায় শুরুতে খণ্ডতা হয় না। মানে এটা ছিল কি? খণ্ডতা সু, তসু বা সু। তাহলে যখন শব্দের শুরুতে বসবে তখন এই শুধুমাত্র সু হবে, এই খণ্ডতা হবে না। তার মানে এইটা সু, সাপোজ এইটা মা, সু মা।
এখন এখানে বলা হয়েছে যে বাংলায় কিন্তু শুরুতে খণ্ডতা হয় না, তাহলে এখানে খণ্ডতা কি হবে? হবে না। এটা বাংলায়ও হয় না, জাপানিজও হবে না, তাহলে কি হবে? সু মা। বাট সু যখন শব্দের মধ্যে বড় হয়ে বসে তখন যা ছিল তাই বসবে। হ্যাঁ, যেমন দেখেন এটা কা ছিল, তেন তেনের ফলে হয়ে যাবে গা। আর এটা এটা কি ছিল? খণ্ডতা সু, গাৎসু। তাহলে আমরা শিখতে পারলাম শব্দের শুরুতে শুধু সু হবে, শব্দের মাঝে এটা খণ্ডতা সু হবে বা তসু হবে। শুরুতে সুই থাকবে বা সুই হবে, আর মাঝখানে খণ্ডতা বা সু হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি আর একবার লাস্ট এক্সাম্পল দিচ্ছি। যেমন সাপোজ একটা ওয়ার্ড, যেমন সু, দেখেন সু রি, সাপোজ দিলাম বোঝার স্বার্থে আর কি। তাহলে এখানে কি খণ্ডতা হবে? আগে হবে না, তাহলে সু রি, তাই না? বাট যখন এভাবে হইতো, তাহলে প্রথমে আছে রি, পরে খণ্ডতা সু, রিৎসু। এখানে শুরুতে আসার কারণে শুধু সু হয়েছে, আর এখানে শেষে আসার কারণে স্বাভাবিক যা ছিল তাই হয়েছে খণ্ডতা সু। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আসেন পরেরটা 3 নম্বর। 3 নম্বরে দেখেন সু শব্দের মধ্যে ছোট হয়ে বসলে, কি হয়ে বসলে? ছোট হয়ে বসলে। শব্দের মধ্যে ছোট হয়ে বসলে বাদ যায়। শব্দের মধ্যে ছোট হয়ে বসলে বাদ যায়, এবং দেখেন শব্দের মধ্যে ছোট হয়ে বসলে বাদ যায় এবং পরে কি দ্বিত্ব হয়ে যায়। এটা আমরা মনে রাখার কৌশল শিখি। যেমন দেখেন এটা কি আ, হ্যাঁ, আর আমরা জানি এটা হা ছিল, তেন তেনের ফলে কি হয়? বা হয়েছে। তেন তেন দেওয়ার ফলে এটা বা হয়েছে। তাহলে আমরা যদি লিখতে যাই আব্বা, কিভাবে লিখবো? বয়বাব্বা পাবো কোথায়? আমরা তো বয়বাব্বা শিখি নাই। তখন যদি এই যে সু পড়েছিলাম না, সু, এই সুটা যদি মাঝখানে ছোট করে দেই, ছোট করে, বড় করে না কিন্তু, না, যদি আমি ছোট করে দেই তাহলে কিন্তু এটা পরবর্তী বর্ণটা ডবল হয়ে যাবে। তাহলে সাপোজ দিলাম ছোট করে, তখন আ, এই যে বা ছিল এইটা ডবল হয়ে যাবে আব্বা। তাহলে আমরা বুঝতে পারলাম সু যখন শব্দের মধ্যে ছোট হয়ে বসে তখন পরেরটা, তখন সুটা বাদ যায় এবং পরবর্তী বর্ণটা ডবল হয়ে যায়। আচ্ছা, এটা আরও একটু সহজ করে বলি। যেমন এই সু তো ছোট হয় কয়টা বর্ণ ভাই? আপনারা যে শিখেছিলেন ছোট হয় 3টে বর্ণ, ইয়া, ইউ, ইও। ইয়া, ইউ, ইও, এই 3টে বর্ণ কিন্তু ছোট হয়, তাই না? তাহলে এই সু তো ছোট হওয়ার কথা না, তাহলে এই ছোট হয়েছে তার মানে সে অপরাধ করেছে। তাহলে অপরাধ করলে কি? বাদ। আর পরবর্তী বর্ণটা ডবল হয়ে যাবে। এক লোক অপরাধ করছে, অন্য এক লোক ডবল হয়ে যাবে। সাপোজ যার নাম আক্কাস, হ্যাঁ, সে আক্কাস আসলে কিভাবে লিখবে? কয় কক্কা পাবে কোথায়? আগে একটা ছোট সু দেবে, তাই না? তাহলে আমরা শিখলাম সু শব্দের মধ্যে ছোট হয়ে আসলে
বাদ যায় এবং পরেরটা ডবল হয়ে যায়। 4 নাম্বারটা এটা আসলে একটু কঠিন, বাট আমি সহজ করে দিচ্ছি। এটা কিন্তু অনেকেই ফলো করে না, বাট ফলো করলে কিন্তু ভালো। ফলো করাটা উচিত। কেন উচিত? আপনাকে জাপানে গিয়ে প্রপারলি কথা বলতে হবে। দেখেন এইখানে এই সু যেটা, দেখেন এটা অনেকেই সুকাই পড়ে, কেমন? বাট বলা আছে সুয়ের পরবর্তী বর্ণ অক্ষর পিটিকে হলে নিম্ন ফরম্যাটে উচ্চারিত হয়। যেমন পি মানে কি? পি মানে হচ্ছে পা, পি, পু, পে, পো। টি মানে কি? টি মানে হচ্ছে তা, তে, তো। আর কে মানে কি? কে মানে হচ্ছে কা, কি, কু, কে, কো। সুয়ের পরবর্তী বর্ণ যদি পিটেকে হয় তাহলে নিম্ন ফরম্যাটে উচ্চারণ হবে। যেমন দেখেন এখানে সু আছে কিনা বলেন? সু আছে। তার পরবর্তীতে দেখেন কা, কি, কু, কে, কো আছে কিনা। তাহলে এই বানানটা লেখা আছে সুকাই, বাট বানানটা হবে এই উটা বাদ যাবে, বাদ গিয়ে স আর ক মিলে যাবে। তাহলে কি হয়? স্কাই, স্কাই হয়ে যাবে স্কাই। বানানটা সুকাই না বলে জাপানিজরা একটু এবার বলে স্কাই, মানে হচ্ছে এই উটো বাদ যাচ্ছে। যেমন এখানে খেয়াল করেন এই সুয়ের পরে দেখেন সুয়ের পরবর্তী বর্ণটা কিন্তু তে। তাহলে এই তে আসে না এখানে? এই দেখেন এই মানে সুয়ের পরে তে আছে। তাহলে লেখা আছে সুতে কি, বাট এই উটো বাদ যাবে, উটো বাদ গিয়ে হয়ে যাবে ইস্তেকি। লেখা আছে সুপেন, দেখেন এই সুয়ের পরে পে আছে। পে কোনটা? এই যে পা, পি, পু, পে, পো। তাহলে উটা বাদ যাচ্ছে, হয়ে যাচ্ছে স আর পা মিলে যাচ্ছে স্পেন। সুয়ের পরে কি আছে, তাহলে উটা বাদ যাচ্ছে, স আর কা মিলে আছে ইস্কি। আচ্ছা, যদি বুঝতে কষ্ট হয় আবার তাকান, এটা একটু বুঝতে কষ্ট হওয়ারই কথা। দেখেন আমি আর একবার লাস্ট বার বলছি। দেখেন এখানে আপনি জাস্ট আর একবার বলছি, দেখেন এখানে সুয়ের পরবর্তী অক্ষর পিটিকে হলে, পিটিকে মানে কি? পি মানে হচ্ছে পা, পি, পু, পে, পো। মানে সুয়ের পরে এই পাঁচটা থাকলে, অথবা টি মানে কি? টি মানে হচ্ছে তা, তে, তো। আর কে মানে কি? কে মানে হলো কা, কি, কু, কে, কো। কা, কি, কা, কি, কো। হ্যাঁ, কা, কি, কু আর কি। কা, কি, কা, কি, কু, কে, কো। সুয়ের পর যদি কখনো আপনি দেখেন এই পাঁচটা বা এই পাঁচটা বা এই পাঁচটা, তাহলে সুয়ের উটা বাদ যাবে এবং পরবর্তী অক্ষরের সাথে মিলে যাবে। তাহলে সুয়ের পর কি থাকতে হবে? সুয়ের পর পা, পি, পু, পে, পো, তা, তে, তো,
হ্যাঁ, কা কি কু কে কো, এইরকম কয়টা বর্ণ? 5 5 10 3 13টা বর্ণ থাকলে এই সুয়ের পরে এই 13টা বর্ণ থাকলে উটা বাদ যাচ্ছে। তাহলে সুয়ের পরে কিন্তু কা আছে, তাহলে কা থাকলে উটা বাদ যাচ্ছে, স আর কা মিলে স্কাই হয়ে যাচ্ছে। সুতে কির পরে সুয়ের পরে কিন্তু কি আছে? তে আছে, এই যে তে তে, তাহলে উটা বাজ যাচ্ছে, স আর তা মিলে যাচ্ছে, এসতে কি। সুয়ের পর কিন্তু পে আছে, পে পে দেখেন এই পে, তাহলে উটা বাদ যাচ্ছে, স স আর পা মিলে যাচ্ছে, স্পেন। কি স্কি বানানতে হবে, লেখা আছে সুকাই হবে স্কাই, আছে সুতে কি বলবে এস্তে কি, আছে সুপেন হবে স্পেন, আছে সুকি হবে স্কি। তবে এই বাসিমটা অনেকেই ফলো করে না, তবে ফলো না করলে খুব বড় একটা সমস্যা হয় না। যদি আপনারা সমস্যা মনে করেন, এটাকে আপনারা পড়ার প্রয়োজন নাই। আর এরকম শব্দ আছেই 5-7টা, এটা টান দিয়ে পড়ে ফেললেও চলে। যাচ্ছি আমরা পরবর্তী বর্ণ ন। দেখেন ন, ন এই নটাকে আমরা পড়েছিলাম ন ম অং। কি পড়েছিলাম? ন ছাড়াও এটার উচ্চারণ হয় ন হয়, এ ছাড়াও ম হয়, আবার অং হয়। তাহলে বোঝার উপায় কি, কখন ন কখন অং? খেয়াল করেন, নয়ের ন শব্দের পর বিএমপি থাকলে ন ময়ের মতো উচ্চারিত হয়। মানে নয়ের পরবর্তী শব্দ যদি বা, বি, বু, বে, বো, অথবা মা, মি, মু, মে, মো, অথবা পা, পি, পু, পে, পো, অর্থাৎ নয়ের পর যদি এই 15টি বর্ণ থাকে, ন শব্দের পর যদি এই 15টা বর্ণ থাকে, তাহলে নয়ের পরে নয়ের উচ্চারণটা ময়ের মতো হয়ে যায়। যেমন দেখেন, দেখেন এখানে, এখানে এই নয়ের পর কি আছে বলেন তো? এটা পা আছে, পা। তাহলে নয়ের পরে এই যে পা, এটার মধ্যে অন্তর্ভুক্ত পি পি, পা পি পু পে প। তাহলে যদি এই নয়ের পরে পা থাকে, পা পি পু পে থাকে, তাহলে নটা উচ্চারণটা হবে ময়ের মতো। লেখা আছে কান পাই, বাট হবে কি কাম্পাই। লেখা আছে কান পাই, বাট হবে কাম্পাই। আবার নয়ের পর কে থাকলে, কে, দেখেন নয়ের পর যদি কে থাকে, কে মানে কি? কা, কি, কু, কে, কো। নয়ের পর যদি কা, কি, কু, কে, কো থাকে, তাহলে নয়ের উচ্চারণ অঙের মতো হয়। নয়ের উচ্চারণ অঙের মতো হয়। ন শব্দের পর কে থাকলে নয়ের উচ্চারণটা অঙের মতো হয়। যেমন দেখেন, এইখানে ন ছিল, নয়ের পর কিন্তু কি আছে? কা, কি, কু, কে, কো আছে, তাই না? তাহলে দেন কি না, দেন কি, নয়ের পরে কি আছে? ক আছে। তাহলে এই উচ্চারণটা অঙের মতো হবে। আগে মনে রাখবেন, নয়ের পরে বিএমপি থাকলে নটা ম হবে, এই যে মাঝখানে ম, এবার মনে রাখবেন। আর নয়ের পরে কে থাকলে, কাকি কু কে কো থাকলে নটা অঙের মতো উচ্চারিত হবে। আর বাকি সকল ক্ষেত্রে
এই নয় থাকবে। বাকি সকল ক্ষেত্রে নয় থাকবে। যেমন দেখেন, যদি বলি যে এইটা কি, তখন কী হবে? কান। এখানে এটার পরে কিছুই নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই 4 নাম্বারটা মানে সর্বশেষটা আর কি, এটা আপনারা ফলো করলে ভালো, ফলো না করলে একান্ত সমস্যা নাই, শব্দগুলো মুখস্থ করে ফেলবেন। তাও আমি বলছি, দেখেন KSTPH বলতে আমি কি বুঝিয়েছি। কে মানে হচ্ছে কা, কি, কু, কে, কো। এই কে মানে হলো কা, কি, কু, কে, কো। এস মানে হলো সা, সি, সু, সে, সো। টি মানে তা, তে, তো। পি মানে পা, পি, পু, পে, পো। এস মানে হা, হি, হু, হে, হো। এই টাইপের বর্ণ, এই ফরম্যাটের বর্ণ একটির পরে আরেকটি থাকলে প্রথম বর্ণটি স্বরবর্ণটি বাদ যায়। যেমন দেখেন, এখানে কি আছে? কু, রাইট? কু কি ভাই? কু কিন্তু কে এর অন্তর্ভুক্ত। এই যে কে, এই যে কেটা, এই যে কেটা। তারপরে গা, কু, সেই। এখানে দেখেন এই দুইটা বর্ণ কিন্তু এখানে খেয়াল করেন, এখানে এই যে এইটা কি? কু, ক, কে। তাহলে কু মানে কি? কা, কি, কু, কে, কো, কে। সে কি? সা, সি, সু, সে, সো। তাহলে একটার পর কিন্তু একটা আছে। তাহলে প্রথমটার স্বরবর্ণ বাদ যাবে। এই কুয়ের পরে কিন্তু সে আছে, তাহলে কুয়ের উটা বাদ যাচ্ছে, গাকসেই। আচ্ছা, আরো সহজ করে দিচ্ছি। যেমন এইটা কি? এস, সি, সি, সা, সি, সু, সে, সো। আর এইটা কি? তা, তা, তে, তো। তাহলে এই যে কিন্তু এস এর পরে টি আছে, দেখেন এই এস এর পরে কিন্তু টি আছে। তাহলে লেখা আছে আশিতা। এই যে সীতা, সি এর স্বরবর্ণটা বাদ যাবে, আস্তা, আস্তা। এখানেও সেম, মাস্তা। আচ্ছা, আরেকটু আমি লিখে বুঝাই। দেখেন, যেমন আমি বোঝার স্বার্থে লিখছি। যেমন এখানে সি আছে, সি। আর এখানে মা আছে। তাহলে সি, মা। এইটা এস, এইটা কিন্তু এম। তাহলে এস, এম। তাহলে এস এর পর কিন্তু এম কোনো বর্ণ এখানে নাই, আছে? নাই। তাহলে এই নিয়ম কিন্তু চলবে না। বাট যদি সি এর পরে, সি এর পর যদি থাকতো সাপোজ একটা বর্ণ কু, সাপোজ এটা কি? এস। এটা কি? কু, কে। তাহলে এস এর পরে কে, এই এস এর পর কিন্তু কে আছে। মানে এইটার পর যে কে এর পর এস হতে হবে এমন নিয়ম নাই, মানে যে কোনো একটার পর একটা হলেই হবে। তাহলে এই বানানটা লেখা আছে সি, কু। বাট যেমন এভাবে থাকলে এই প্রথমটার স্বরবর্ণ বাদ যাবে। তাহলে কি হয়? স, কু। আচ্ছা, তাহলে গাকু সেই না পড়ে পড়বেন গাকসেই। আশিতে না পড়ে পড়বেন আস্তা। মাসিতে না পড়ে পড়বেন মাস্তা। আচ্ছা, এইটা যদি আপনার কাছে কঠিন লাগে, এই ভিডিওটা বারবার দেখেন। আর একান্ত যদি না পারেন, তাহলে আপনার পড়ার প্রয়োজন নাই, আপনি বেশ কয়েকটা শব্দ সরাসরি মুখস্থ করে ফেলবেন। গাকুসেই লেখা থাকলে গাকসেই পড়বেন, আশিতে লেখা থাকলে আস্তা পড়বেন, মাসিতে লেখা থাকলে মাস্তা পড়বেন। আর একান্ত যদি তারপরে বুঝতে কষ্ট হয়, আপনি আমাকে ফোন দিয়েন, আমি আপনাকে এটা ফ্রি বলে দেব। আমার ফোন নাম্বার 01719434163। ঠিক আছে? জহির। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য।
একান্ত যদি তারপরও না বুঝেন, বারবার ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ শিখতে পারবেন। আশা করি তেমন সমস্যা হবে না। এগুলো একটু ভিন্ন বানান। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ বানান শিখব। বানান মানে আমরা যে হিরাগানা শিখেছি, কাতাকানা শিখেছি, হ্যাঁ, কীভাবে রিডিং পড়তে হয়, সহজ করে বললে রিডিং পড়া শিখবো আগামী ক্লাসে ইনশাল্লাহ। এবং দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।